দেখো, তোমাদের স্লাইডস দেখা যাচ্ছে, আমার গলা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এনএমআর তোমাদের সিলেবাসে যা আছে খুব বেশি আমি আর পড়াবো না। আজকের পর একটাই ক্লাস নেব, সেই ক্লাসে তিনটে কনসেপ্ট জাস্ট আমি ক্লিয়ার করবো। একটা হচ্ছে গিয়ে কেমিক্যাল শিফট, একটা হচ্ছে গিয়ে স্পিন স্পিন কাপলিং বা হাইপারফাইন স্প্লিটিং, এইগুলো এই কনসেপ্ট গুলো, আর একটা রিল্যাক্সেশন। এই তিন চারটে জিনিস জাস্ট মেটিরিয়াল যাকে বলে, মানে ডেফিনেশন কি যেগুলো তোমাদের আসে এবং কিভাবে কি সেগুলো করে আমরা এন্ড করব। তার আগে আজকে আমরা ফাইনালি একটা জিনিস দেখে নিই। সেটা হচ্ছে গিয়ে যে ধরো আমরা দুটো পিক পেয়েছি। এবারে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু জানতে চাইছি যে পিক বিটা পিক এ থেকে কতটা উঁচু, মানে পিক বিটা পিক এ। So this is the A proton বা A type of hydrogen. This is the B type of hydrogen. This is the A type of hydrogen. This is the B type of hydrogen. তো আমাকে কেউ বলতে পারবে যে পিক বিটা পিক এ থেকে এক্স্যাক্টলি কতটা হাইটে বেশি হবে? কেউ বলতে পারবে না? এটা 4/3 বি এর। হুম। না, এ পিকটা না, 4/3 নয়। অন্য কেউ? স্যার পাঁচ এটা ভাগের হচ্ছে চার টু ভাগ। থার্ড 2/3, বি এর। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি 2/3। মানে বি তে তিনটে হাইড্রোজেন আছে। তো এটার যদি আমি হাইট, কথার কথা বলছি, 3 ইউনিট ধরি, তাহলে এটার হাইট হচ্ছে গিয়ে 2 ইউনিট। আমি জাস্ট এইটুকু এমফাসাইজ করতে চাইছি তোমাদের সামনে, দিস নাম্বার অফ হাইড্রোজেন এর ওপর কিন্তু পিকের যে সাইজটা সেটা ডিপেন্ড করছে। হুম। নাম্বার অফ হাইড্রোজেন্স এর উপর কিন্তু এই পিকের সাইজটা ডিপেন্ড করছে, যে পিকটা কতটা লম্বা হচ্ছে। হোয়াট অ্যাবাউট দ্য পিক এরিয়া? দ্যাট অলসো ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ হাইড্রোজেন্স or the number of neighboring hydrogens. So we'll come to that. But first make this very clear, যেটা বললো যে এটা তিনটে হাইড্রোজেন থাকলে 3 ইউনিট, দুটো হাইড্রোজেন থাকলে 2 ইউনিট। তাহলে এইখান থেকে অ্যাটলিস্ট আমরা এইটা বুঝতে পারছি যে কটা টাইপের হাইড্রোজেন আছে। হুম। কটা টাইপের হাইড্রোজেন, কত ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোজেন আছে। এবার বললো ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোজেন কি স্যার? হাইড্রোজেন তো একটাই, মানে হাইড্রোজেন আলাদা আলাদা হয় না। এখানে আমরা টাইপ, প্রোটন এনএমআর এর ক্ষেত্রে এখানে আমরা যে টাইপস অফ প্রোটনটা দেখছি বেসড অন দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট। মানে these protons, type A protons have a constant environment, and type B protons, they also have a constant environment but different from type A proton. So these are the certain concepts, এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে কত টাইপস এর প্রোটন আছে উইথ ডিফারেন্ট কেমিক্যাল এনভায়রনমেন্ট। আগেন আই রিপিট, এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু খুব ইজিলি বুঝতে পারছি যে কত টাইপস অফ প্রোটন আছে উইথ ডিফারেন্ট কেমিক্যাল এনভায়রনমেন্ট। ওকে, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইনালি একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে মাল্টিপ্লিসিটি অফ দ্য পিক। মানে একটা পিক, ধরো এই যে পিক বিটা, এটা দেখতে তো একটা সিঙ্গেল পিক লাগছে, বা পিক এ করসপন্ডিং টু দিস টাইপ অফ প্রোটন, দিস টাইপ অফ প্রোটন, সেটা দেখতে তো একটা সিঙ্গেল পিক লাগছে। বাট ইজ ইট অ্যাকচুয়ালি আ সিঙ্গেল পিক অর ইজ ইট মাল্টিপল পিক? মানে ইজ দেয়ার এনি মাল্টিপ্লিসিটি অফ দ্য পিক, মানে একাধিক পিক কি আছে, না একটাই সিঙ্গেল পিক আছে? আমি যদি এটাকে ধরো জুম করি এই পিকটাকে, তখন আমি দেখবো যে দিস পিক কনসিস্টস অফ 3 ডিফারেন্ট পিক, and this peak consists of 4 different peaks. মানে পিক এটা, it consists of 4 different peaks, and peak beta, it consists of 3 different peaks. Okay, now এই যে একটা পিকের actually it is composed of multiple peaks, this is known as multiplicity. ঠিক আছে, this is known as multiplicity. So according to the multiplicity,
এখানে তোমার হচ্ছে গিয়ে পিক এ দ্যাট কনসিস্ট অফ 4 ডিফারেন্ট টাইপস অফ পিক, সো ইট ইজ নোন অ্যাজ আ কোয়ার্টেট। ঠিক আছে, পিক এ দ্যাট কনসিস্ট অফ 4 ডিফারেন্ট টাইপস অফ পিক, সো ইট ইজ নোন অ্যাজ আ কোয়ার্টেট। আর পিক বি ইট কনসিস্ট অফ 3 ডিফারেন্ট টাইপস অফ পিক, সো ইট ইজ নোন অ্যাজ আ ট্রিপলেট। ঠিক আছে, এবারে এই যে স্প্লিটিংটা, very very important term, again I reiterate this term, যে এই যে splitting of the peak, ঠিক আছে, this splitting of the peak, এই যে পিকের যে স্প্লিটিং এর ব্যাপারটা, এই splitting of the peak কিন্তু হচ্ছে গিয়ে ডিউ টু আ ফেনোমেনন নোন অ্যাজ স্পিন স্পিন কাপলিং। সেটা কি, সেটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো উইথ কেমিক্যাল শিফট, হাইপারফাইন স্প্লিটিং, স্পিন কাপলিং আর রিল্যাক্সেশন টাইম। এগুলো নিয়ে চিন্তার কিছু নেই, এই প্রত্যেকটা জিনিসই তোমরা পড়েছো, স্প্লিটিংও পড়েছো, কেমিক্যাল শিফটও পড়েছো, সবই। বাট উইল अगेन ডেফিনেশন পার্সপেক্টিভ থেকে দেখবো, কিছুটা এক্সামের জন্যও দরকার। ঠিক আছে, তো আমি যেটা বলছি যে এই যে এক একটা করে পিক, ঠিক আছে, এই পিকের এই যে মাল্টিপ্লিসিটিটা, যে এটা কোয়ার্টেট, এটা ট্রিপলেট, এটা হচ্ছে ডিউ টু স্পিন স্পিন কাপলিং। মানে এই যে প্রোটন এ আর প্রোটন বি, এদেরকে আমরা বলছি গিয়ে হচ্ছে কাপলড প্রোটন। কাপলড প্রোটন মানে যে একটা প্রোটন অন্য প্রোটনের পিককে স্প্লিট করার ক্ষমতা রাখে। এক ধরনের প্রোটন অন্য ধরনের প্রোটনের পিককে স্প্লিট করার ক্ষমতা রাখে। এইখানে বলে নেওয়া ভালো যে এই যে এ টাইপ অফ প্রোটন, তার এই যে কোয়ার্টেট নেচারটা, দিস ইজ বিকজ অফ দিস সারাউন্ডিং প্রোটন টাইপ বি। अगेन এই যে সারাউন্ডিং প্রোটন টাইপ বি এর যে ট্রিপলেট নেচারটা, দিস ইজ ডিউ টু দা সারাউন্ডিং প্রোটন এ। মানে এই যে মাল্টিপ্লিসিটি অফ পিক হচ্ছে, এটা কিন্তু সারাউন্ড প্রোটনের জন্য, মানে এ 4টে আছে কারণ পাশে 3টে হাইড্রোজেন আছে ইন বি টাইপ অফ প্রোটন। ঠিক আছে, বি এর ট্রিপলেট মানে বি এর 3টে আছে কারণ পাশে এ টাইপ অফ প্রোটনে 2টো হাইড্রোজেন। তাহলে যখন একটি প্রোটন তার পাশের প্রোটনের যে পিক আছে, পাশের প্রোটন টাইপের যে পিক আছে, সেগুলোকে মাল্টিপলস বানিয়ে দিচ্ছে, দ্যাট মিনস দোজ টু প্রোটনস আর কাপলড প্রোটন, and due to this spin spin coupling this multiplicity of peak is occurring. আমরা আরেকটু এটাকে ডিটেলসে বুঝবো। তাহলে আমরা কয়েকটা টার্মিনোলজি দেখলাম। একটা হচ্ছে মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে একটা পিক, সেটাকে যদি আমরা জুম করি, সেটা কটা পিকে ব্রেকডাউন করছে। একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টেট 4টে, একটা ক্ষেত্রে 6টে। আরেকটা কনসেপ্ট আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে পিক হাইট রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ হাইড্রোজেন প্রেজেন্ট। সো the area of the peak, the area of the peak also denotes the number of hydrogen atoms present in one particular type of proton. I again repeat this, the area of the peak depends upon the number of hydrogen atoms present in a particular type of proton. আরেকটা যেটা আমরা দেখলাম যে এই যে পিক গুলো, যেটা একটা পিক 4টে ডিফারেন্ট পিকে চলে হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি স্প্লিটিং। এটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে স্প্লিটিং অফ দ্য পিক। এবং খুব জুম ভাবে দেখলে আমরা কিন্তু এই স্প্লিটিংটা বুঝতে পারছি। এবং এই স্প্লিটিংটা হচ্ছে গিয়ে স্পিন স্পিন কাপলিং এর জন্য। তাহলে মাল্টিপ্লিসিটি, স্প্লিটিং, স্পিন স্পিন কাপলিং ইত্যাদি বুঝলাম। এবং স্পিন স্পিন কাপলিং কখন হবে, যখন দুটো কাপলড হাইড্রোজেন থাকবে, মানে এক ধরনের হাইড্রোজেন অন্য ধরনের হাইড্রোজেনের পিককে স্প্লিট করাবে। আমি ধরনের কথাটা বলছি, এক ধরনের প্রোটন অন্য ধরনের প্রোটনের পিককে স্প্লিট করবে। এই অবধি তো নয় আমরা বুঝলাম, কিন্তু এরপর প্রশ্নটা আসবে যে এই যে স্প্লিট করবে কথাটা আপনি বলছেন, তাহলে এখানে 4টে এবং এখানে 3টে, এই জিনিসটা কেন হচ্ছে? হোয়াট ইজ দ্য রুল দ্যাট গভর্নস দ্য স্প্লিটিং অফ দ্য পিক? লেট আস সি। আচ্ছা, এইখানে যে জিনিসটা হচ্ছে যে এইটাকে বলা হয় ভেরি ইম্পর্টেন্ট অর দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল অফ এনএমআর, দিস ইজ কল্ড n+1 রুল। তার মানে নাম্বার অফ নেবারিং বা ডিফারেন্ট হাইড্রোজেন যেটা থাকবে, সেটাতে যদি আমরা n ধরি, তাহলে পিকটা স্প্লিট হবে গিয়ে হচ্ছে n+1 নাম্বার অফ
peaks. A peak will be splitted into 1n plus 1 number of peaks if n is the neighboring number of neighboring বা different hydrogen. তাহলে এখানে আমরা দেখি যে এর ক্ষেত্রে এখানে n কত, n is equal to 3। কেন না, নেবারিং হাইড্রোজেন কিন্তু 3টে আছে, তাহলে n প্লাস 1 কটা হবে, 4টে হবে। ওকে, এ টাইপ অফ প্রোটনের ক্ষেত্রে নেবারিং প্রোটন হচ্ছে গিয়ে 3টে আছে, তাহলে n প্লাস 1 কটা হবে, 4টে হবে। সিমিলারলি আমরা যদি বির ক্ষেত্রে দেখি, তাহলে বির ক্ষেত্রে কিন্তু তোমার নেবারিং হাইড্রোজেন, মানে এটা যদি বি টাইপ অফ প্রোটন হয়, তাহলে নেবারিং যে এ টাইপ অফ প্রোটন সেখানে দুটো আছে, তাহলে n প্লাস 1 এখানে 3টে হবে। So this is the n plus 1 rule. Essentially, this splitting depends upon the number of neighboring hydrogens and the number of peaks generated from a single peak by hyperfine splitting is basically due to is governed by n plus 1 rule. If n is the number of neighboring or different hydrogens, then we will have n plus 1 peaks. Okay. আরেকটা ছোট্ট জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে যে এইখানে একটা জিনিস দেখো, নাও ইউ পিপল মে আস্ক হোয়াট ইজ দ্য কেমিক্যাল শিফট। আমরা যদি এইটাকে 0 ধরি একটা রেফারেন্স হিসেবে, তাহলে এখান থেকে কতটা এনার্জি বেসিক্যালি লাগছে ইন রিলেটিভ টার্ম। আমি আবার বলছি, আমরা if we consider this as 0 by taking a reference, say tetramethyl usually reference হিসেবে নেওয়া হয়, তাহলে এইখান থেকে কতটা এনার্জি লাগছে ফর দ্য রেজোনেন্স। ঠিক আছে, এইখান থেকে কতটা এনার্জি লাগছে ফর দ্য রেজোনেন্স, বা এখান থেকে কতটা এনার্জি লাগছে ফর দ্য রেজোনেন্স অফ হুম, রেজোনেন্স অফ বি টাইপ অফ প্রোটন বা রেজোনেন্স অফ এ টাইপ অফ প্রোটন। In relative terms, that is known as the chemical shift. ঠিক আছে, তাহলে আমরা স্প্লিটিং বা হাইপারফাইন স্প্লিটিং কি দেখলাম, কেমিক্যাল শিফটটা কি, this is nothing but the energy required in relative terms বা in the terms of the reference to bring about the resonance। ঠিক আছে, যে এনার্জি রেডিও ওয়েভ তোমার লাগছে বা রেডিও ফ্রিকোয়েন্সি তোমার লাগছে, যে এনার্জিটা in relative terms by in terms of reference to bring about the resonance, that is basically known as the chemical shift। Okay, so these are the important concepts। এইবার তোমরা আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে স্যার তাহলে এইটা দিয়ে আপনি যে এক্সেস পড়ানোর সময় বলেছিলেন যে স্ট্রাকচারটা আমরা ডিটারমাইন করতে পারি, কিভাবে করতে পারি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, আমরা যখন এই ধরনের এনএমআর করছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে টু নো দ্য স্ট্রাকচার। এবার আমরা যেটা ধরো প্রোটন এনএমআর এর ক্ষেত্রে খুব ডিটেলসে আমরা স্ট্রাকচার না জানতে পারলেও we come to know the number of different types of proton, মানে যাদের কেমিক্যাল এনভায়রনমেন্ট আলাদা। তাহলে আমরা এইটুকু জানতে পারছি যে এখানে দু ধরনের প্রোটন আছে যাদের কেমিক্যাল এনভায়রনমেন্ট আলাদা। কেমিক্যাল শিফট থেকে আমরা জানতে পারছি যে কোন ধরনের প্রোটন ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের কাছাকাছি। কেমিক্যাল শিফট থেকে আমরা জানতে পারছি যে কোন ধরনের প্রোটন ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের কাছাকাছি। ওকে, এটা আমি অনেকবার বুঝিয়েছি, আর বোঝাবো না। কটা করে হাইড্রোজেন আছে আমরা জানতে পারছি অফ আ পার্টিকুলার টাইপ, মানে এক ধরনের প্রোটন সেটের মধ্যে কটা করে হাইড্রোজেন আছে সেটা কিন্তু আমরা হাইপারফাইন স্প্লিটিং থেকে জানতে পারছি। ওকে, so if we have the chemical formula for the same and the number of saturations, মানে কটা বন্ডস আছে ইত্যাদি, এগুলো যদি আমরা মোটামুটি একটা আইডিয়া থাকে যে কোনো ডাবল বন্ড আছে বা নেই, বা কেমিক্যাল ফর্মুলাটা কি, তাহলে এবং the type of the compound, অবশ্যই that is also very very important. So we can we have the idea regarding the structure?
মানে ধরো আমি মাস স্পেকট্রোমেট্রি করে এইটা জানতে পারলাম যে এটার কেমিক্যাল ফর্মুলাটা কি জানতে পারলাম, ঠিক আছে, দিস ইজ C2H5Cl। এরপর আমি এনএমআর বলছি, এরপর আমি রামান স্পেকট্রোস্কোপি করলাম, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি করলাম, করে জানতে পারলাম দ্যাট ইটস আ অ্যালকেন, এখানে কোনো আনস্যাচুরেশন কিছু নেই। হ্যাঁ, অ্যালকেন, সব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে বা হোয়াট এভার। তারপর আমি জানতে পারছি যে দু ধরনের প্রোটনস আছে অফ টু ডিফারেন্ট কাইন্ড অফ এনভায়রনমেন্টস। এক ধরনের প্রোটন তিনটে আছে, অন্য ধরনের প্রোটন দুটো আছে। সো ক্যান উই হ্যাভ আ আইডিয়া, not the three-dimensional, but at least the arrangement of atoms within this particular compound? Yes or no? যা তোমার মনে হবে বলবে, যদি মনে হয় নো তাহলে নো বলতেই পারো। বাট অ্যান কোশ্চেনটা বুঝতে পারলাম না। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার এই পার্টিকুলার কম্পাউন্ডের ব্যাপারে আমি কেমিক্যাল ফর্মুলা উইথ এক্সাক্ট মলিকিউলার মাস ধরে নিতে পারছি নেটিভ মাস স্পেকট্রোমেট্রির দ্বারা। কেমিক্যাল ফর্মুলা আমি জেনে গেলাম মাস স্পেকট্রোমেট্রি করে। তারপরে আমি ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি এবং রামান স্পেকট্রোস্কোপির সাহায্যে এইটা জেনে গেলাম যে এই কম্পাউন্ডে কোনো ডাবল বন্ড নেই, কোনো আনস্যাচুরেশন নেই, এবং দিস ইজ অ্যান অ্যালকেন। ওকে, কারণ কার্বন কার্বন ভাইব্রেশনস আমি পাচ্ছি, কার্বন হাইড্রোজেন ভাইব্রেশনস আমি পাচ্ছি, ঠিক আছে, কার্বন কার্বন ভাইব্রেশনস আমি পাচ্ছি, কার্বন হাইড্রোজেন ভাইব্রেশনস আমি পাচ্ছি। ওকে, এইটাও জেনে গেলাম। থার্ড, আমি যদি এবারে এনএমআর এর সাহায্যে এইটা বুঝতে পারি যে আমার এই কম্পাউন্ডের মধ্যে দুটো ডিফারেন্ট টাইপস অফ প্রোটন আছে with two different chemical environments. One type of proton is having two hydrogens, another type of proton subset is having three hydrogens, যেটায় two hydrogens রয়েছে সেটার আমার ডিশিল্ডিং বেশি, হ্যাঁ, এবং যেটায় থ্রি হাইড্রোজেন রয়েছে সেটায় ডিশিল্ডিং কম, ফলে আমার যে ইলেকট্রোনেগেটিভ ক্লোরিনটা রয়েছে সেটা কিন্তু টু হাইড্রোজেন প্রোটনের কাছাকাছি রয়েছে, কিন্তু থ্রি হাইড্রোজেন প্রোটনের থেকে দূরে রয়েছে। এই সমস্ত ইনফরমেশনটা যদি আমি পেয়ে যাই, ক্যান আই হ্যাভ আ আইডিয়া অ্যাবাউট দ্য থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস? এটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, পাবো। পাবো তো? কোনো ডাউট নেই তো? হ্যাঁ স্যার, আমারও তাই মনে হয়। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা কোথায় আছে, কোন হাইড্রোজেন গুলোর কাছে আছে, কোন হাইড্রোজেনের থেকে দূরে আছে, কোন টাইপ অফ প্রোটনে কটা হাইড্রোজেন আছে, কোন টাইপ অফ প্রোটনে কটা হাইড্রোজেন আছে, এই সব ইনফরমেশন গুলোই আছে, এবং কেমিক্যাল ফর্মুলা কি, কোনো ডাবল বন্ড আছে কিনা। তো উই ক্যান হ্যাভ আ আইডিয়া রিগার্ডিং দ্য অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস। ওকে, নাও দিস ইজ দ্য পারপাস অফ দিস এনএমআর স্পেকট্রোস্কোপি। এবার এটাকেই যখন আমি থ্রি ডাইমেনশনালে নিয়ে যাচ্ছি তখন আমরা কিন্তু প্রোটিন স্ট্রাকচারও সলভ করতে পারি। ওকে, সেটা তোমাদের লেভেলে একদমই দরকার নেই, বাট তোমাদের যদি বেসিক এই আইডিয়াটা থাকে যে এনএমআর কিভাবে হচ্ছে, কিভাবে আমরা একটা প্রোটন এনএমআর বা আমরা কার্বন এনএমআরও করতে পারি, বাট দ্য প্রিন্সিপাল ইজ সেম। কত টাইপস অফ ডিফারেন্ট কেমিক্যাল এনভায়রনমেন্টস আছে এবং তাতে কটা করে আমাদের পার্টিকুলার টাইপ অফ প্রোটন বা কার্বন আছে, কোনটা ডিশিল্ডেড কোনটা ডিশিল্ডেড নয়, অ্যাকর্ডিংলি কোনটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের কাছে, কোনটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের থেকে দূরে, এই সব কিছু কিন্তু ব্যবহার করে we can actually generate a NMR spectrum. ক্লিয়ার হচ্ছে? মানে হ্যাঁ সব স্যার। কিছু এই সব ইনফরমেশন গুলো we can not create but derive from a NMR spectrum, and along with the support from other techniques we can have an idea regarding the three-dimensional structure. Okay, so today we stop here. আমি এইবার একটা কথা তোমাদের বলি, আর কোনো প্রশ্ন কারুর করার আগে, নেক্সট ক্লাসে আমরা কিছু পরীক্ষা বিষয়ক মানে হাইপারফাইন স্প্লিটিং এর ডেফিনেশন, রিল্যাক্সেশন টাইম, কেমিক্যাল শিফট ইত্যাদি, এইগুলো একটু আমরা ডেফিনেশন পার্সপেক্টিভ থেকে পড়বো। আর যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে যে দ্যাট উইল বি দ্য এন্ড অফ দ্য থার্ড সেমেস্টার সিলেবাস। ফিফথ সেমেস্টারের জন্য আমি নেক্সট উইক দুটো ক্লাস নেব,
সেটা হচ্ছে গিয়ে প্রোটিন ইঞ্জিনিয়ারিং এর। আচ্ছা, এইটা আর কারুর কোনো প্রশ্ন আছে? করে ফেলো তাহলে, এনএমআর রিলেটেড প্লিজ। হ্যাঁ স্যার, যদি প্রোপাইল ক্লোরাইড থাকে তাহলে ওখানে নেইবারিং হাইড্রোজেন উপস্থিতি হাইড্রোজেন কাউন্ট করা হবে? যদি প্রোপাইল ক্লোরাইড থাকে, হ্যাঁ তাহলে তো হ্যাঁ, অবশ্যই 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 কাউন্ট করা হবে, দুপাশের হাইড্রোজেনই কাউন্ট করা হবে। অ্যাবসলিউটলি, আচ্ছা। অ্যাবসলিউটলি, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। অবশ্যই, যেটা ইনফ্লুয়েন্স করতে পারবে দুপাশের হাইড্রোজেনই কাউন্ট করা হবে। সো এনি আদার কোয়েশ্চেন? তাহলে স্যার হ্যাঁ, এই পিক যেটা পাচ্ছে, পিকের যতটা লেন্থ হবে মানে হাইট, তার সেটা ডিপেন্ড করছে কতগুলো মলিকিউল আছে, মানে কতগুলো কতগুলো প্রোটন হাইড্রোজেন আছে, মলিকিউল আছে। হ্যাঁ হাইড্রোজেন আছে। হ্যাঁ, আর সেটার স্প্লিটিং ডিপেন্ড করছে তার নেইবারিং কতগুলো হাইড্রোজেন। নেবারিং কতগুলো হাইড্রোজেন আছে, এক্স্যাক্টলি। এই দুটো কথা যদি তুমি বুঝতে পারো, মোর দ্যান এনাফ। আর থার্ড আরেকটা কথাও বুঝে নাও, সেটা হচ্ছে কতটা ডিশিল্ডেড, মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের কাছে দূরে, তার উপরে ডিপেন্ড করবে যে পিকের জায়গাটা কোথায় হবে, আপফিল্ড ডাউনফিল্ড কোথায়। যদি অনেকটা ডিশিল্ডেড থাকে তাহলে তার অনেক বেশি এনার্জি লাগবে, মানে কেমিক্যাল শিফটটা অনেক বেশি হবে। যদি কম ডিশিল্ডেড থাকে তাহলে তার কম এনার্জি লাগবে রেজোনেন্সে যেতে, মানে কেমিক্যাল শিফটটা কম হবে। এই তিনটে কনসেপ্ট যদি তুমি বুঝে নাও, আর কিছু বুঝতে হবে না। দ্যাটস অল উইথ এনএমআর। ওকে স্যার। ঠিক আছে, তার সঙ্গে একটা চতুর্থ, যাই হোক সেটা বাদ দাও, ওটা অত না বুঝলেও চলবে। সেটা হচ্ছে যে দুটো যদি বাট কনফিউজ হয়ে লাভ নেই। আচ্ছা, আর কারুর কোনো কোয়েশ্চেন? স্যার বলছি জুমটা কি মেশিনে করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুমটা মেশিনেই করা হয়। মানে তুমি যে এনএমআর স্পেকট্রাটা পাবে, সেটা এত বিভৎস স্পেকট্রা পাবে যে তুমি ভাবতেও পারছো না। এটা খুব সিম্পলিফাইড ফর্মে দেখানো হয়েছে। ঠিক আছে, কোনোদিনও ভয়েস রেকর্ডিং দেখেছো সায়ন? মানে ভয়েস হ্যাঁ, রেকর্ডিং দেখেছি। প্লে করেছো? যখন ভয়েস হুম। রেকর্ডিং প্লে হয়, এরকম ওপর নিচ ওপর নিচ ওপর নিচ ওপর নিচ কনস্ট্যান্টলি হতে থাকে সিগন্যাল। একটা লাইন থেকে ওপর হ্যাঁ। নিচ ওপর নিচ ওপর নিচ ওপর নিচ হতে থাকে। এনএমআর স্পেকট্রা এক্স্যাক্টলি দেখতে ওরকম হয়। বিশেষ করে যদি তুমি প্রোটিনের নাও, এনএমআর স্পেকট্রা এক্স্যাক্টলি ওরকম দেখতে হয়। ওকে, সো ইটস আ ভেরি কমপ্লেক্স স্পেকট্রা। খুব এক্সপার্ট ছাড়া এই স্পেকট্রা কেউ ডিকোড করতে কিন্তু পারে না, স্পেশালি ফর প্রোটিনস এন্ড অল। আমি পারি না, আই ডোন্ট নো। খুব সিম্পল প্রোটিন হলে হয়তো করে দেবো স্ট্রাকচার সলভ, কমপ্লেক্স হলে আমি করতে পারি না। আইআইসিবি যিনি ডিরেক্টর ছিলেন তিনি পারতেন, প্রফেসর সিদ্ধার্থ রায়, হি ওয়াজ আ এক্সপার্ট ইন দিস। Okay, so we end our class here.